গুড মর্নিং স্টুডেন্ট। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে জৈব রসায়ন অধ্যায়ের এই অবশিষ্ট অংশটি। প্রথমে আমরা আলোচনা করব যে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য কী। এখানে 4টি পয়েন্টের উপরে দাঁড় করানো হয়েছে। প্রথমটা হচ্ছে যে এগুলো প্রধানত প্রাকৃতিক উৎসজাত, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়। আর জৈব অভঙ্গুরগুলো হচ্ছে প্রধানত কৃত্রিম উৎসজাত, এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। 2 নম্বর, এগুলো প্রধানত সেলুলোজ সমৃদ্ধ। এই জৈব ভঙ্গুর পলিমারগুলোতে বেশিরভাগই সেলুলোজ আছে এবং জৈব অভঙ্গুর পলিমারগুলো সেলুলোজ সমৃদ্ধ নয়। 3 নম্বর, এগুলো বিনাশযোগ্য, কারণ জৈব ভঙ্গুর পলিমারগুলো অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাকের এনজাইম ঘটিত উৎসেচক ঘটিত বিয়োজনের মাধ্যমে এটি ভেঙে সরল অণুরূপে প্রকৃতিতে মিশে যায়, এজন্য এটি হচ্ছে বিনাশযোগ্য। কিন্তু জৈব অভঙ্গুর পলিমার এগুলো ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা বিয়োজিত হয় না, তাই এটি বিনাশযোগ্য নয়। এবং 4 নম্বর, এগুলো পরিবেশ দূষণ ঘটায় না, কিন্তু জৈব অভঙ্গুর পলিমারগুলো ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় বা দূষণ ঘটায়। এই জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ হচ্ছে রবার, কাঠ, খড়, কাগজ, তুলো, কারণ এগুলো বেশিরভাগই কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলো দ্বারা গঠিত, তাই এগুলো পরিবেশের সাথে ব্যাকটেরিয়া এবং ছত্রাক ঘটিত বিয়োজনের মাধ্যমে এগুলো বিয়োজিত হয়ে প্রকৃতিতে মিশে যায়। আর জৈব অভঙ্গুর পলিমার হচ্ছে পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন ইত্যাদি। এগুলো পরিবেশের ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা বিয়োজিত হয় না, ফলে এরা পরিবেশ দূষিত করে। পলিমার কয় প্রকার এবং কি কি? পলিমার প্রধানত হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, যেটাকে আমরা থার্মোকল বলি। এই থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ হচ্ছে পলিথিন। আর 2 নম্বর হচ্ছে থার্মোসেটিং পলিমার, যেমন ইপক্সি রেজিন, এটি হচ্ছে থার্মোসেটিং পলিমারের উদাহরণ। এখন থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে? তো যে সমস্ত পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয়, নরম হয়, কিন্তু তাপ অপসারণ করলে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে এবং এই প্রক্রিয়া বারবার করলেও পলিমারের ধর্মের কোনো বিশেষ পরিবর্তন হয় না। তো যে সকল পুনর্ব্যবহারযোগ্য পলিমারগুলো আছে, এই যে পলিথিন জাত দ্রব্যগুলোকে গলিয়ে দিয়ে আবার ছাঁচে ফেলে আবার নতুন খেলনা, পুতুল, বল এগুলো তৈরি করা হয়, তাহলে এগুলোর রাসায়নিক গঠনের সেরকম কোনো পরিবর্তন হয় না। এগুলোকে গরম করলে নরম হবে, আবার শীতল করলে কঠিন অবস্থায় ফিরে আসবে। এই সকল পলিমারগুলোই হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, যেমন পলিথিন, এটাকে আমরা বাণিজ্যিকভাবে থার্মোকল বলে থাকি। 2 নম্বর হচ্ছে থার্মোসেটিং পলিমার, যে সমস্ত পলিমারগুলো তাপ প্রয়োগ করলে নরম হয় এবং অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, কিন্তু এগুলোকে পুনরায় যদি তাপ প্রদান করা হয় তাহলে আর নরম অবস্থায় ফিরে আসে না।
এটি একবারই হবে। তাই এই সকল পলিমার হচ্ছে থার্মোসেটিং পলিমার, যেমন ইপক্সি রেজিন। আমরা আগের দিন এই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও, এর মনোমারের নাম লিখো, কৃত্রিম পলিমার ব্যবহারের অসুবিধা উল্লেখ করো, আর কৃত্রিম পলিমার ব্যবহারের সম্ভাব্য প্রতিকারগুলো লিখো। অথবা পলিথিন কি, এর মনোমারের নাম কি, পলিইথিলিন ব্যাগের যথেষ্ট ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই যে তিনটি সিনথেটিক বা কৃত্রিম পলিমার সম্পর্কে তোমাদের পড়ানো হয়েছে, যার একটি হচ্ছে পলিথিন, আর একটি হলো পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এবং আরেকটি হচ্ছে টেফলন পলিটেট্রাফ্লোরো ইথিলিন। তাহলে একটি কৃত্রিম পলিমারের উদাহরণ যেমন হচ্ছে পলিইথিলিন বা পলিথিন, এর মনোমার হচ্ছে ইথিলিন। আর কৃত্রিম পলি ব্যবহারের অসুবিধা, এই যে প্লাস্টিক বা পলিথিন ব্যবহারের যে অসুবিধাগুলো, এগুলো 4টি পয়েন্টের উপরে আলোচনা করেছি। যে এগুলো দীর্ঘদিন যদি মাটিতে পড়ে থাকে, তবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাটির যে উর্বর শক্তি আছে, এই উর্বর শক্তিগুলোকে নষ্ট করে দেয়, মাটিকে দূষিত করে। অথবা এটি যদি মাটির উপরে যদি পড়ে থাকে, তাহলে মাটিতে জল ধারণ ক্ষমতা কমে যায়, ফলে অনুর্বর হয়ে যায়। তদ্রূপ জলে যদি দীর্ঘদিন যদি পড়ে থাকে, জল দূষিত করবে, জলজ প্রাণীগুলোর যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, জলজ প্রাণী মারা যাবে। এগুলোকে যদি বায়ুতে পোড়ানো হয় বা দহন করা হয়, তাহলে এগুলো বিষাক্ত গ্যাস উৎপন্ন করবে, যা শ্বাসকষ্টজনিত রোগগুলো সৃষ্টি করবে, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, যেটাকে আমরা হাঁপানি বলি, বা ডাইঅক্সিন নামে এক ধরনের বিষাক্ত গ্যাস উৎপন্ন করে, যার মাধ্যমে হয়তো ফুসফুসে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। অথবা পয় প্রণালী, ব্রেন, নর্দমা, এগুলোতে যদি দীর্ঘদিন জমে থাকে, তাহলে জল চলাচল বিঘ্ন ঘটে, ফলে এটি ড্রেনগুলো জল উপরে উঠে যায় এবং চলাচলে অসুবিধা হয়। কিংবা পাহাড়ে যদি প্লাস্টিক জাতীয় পদার্থ জমতে থাকে, তাহলে এগুলো জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, ফলে তো এগুলো ধসও নামতে পারে। এগুলো হচ্ছে এই কৃত্রিম পলিমার ব্যবহারের অসুবিধা। প্রতিকার সম্বন্ধে আলোচনা করেছি যে কৃত্রিম পলিমারের যে ব্যবহারগুলো আছে, সেগুলো আমাদেরকে কমাতে হবে। তার পরিবর্তে বায়োডিগ্রেডেবল জৈব ভঙ্গুর পলিমার, এগুলোর ব্যবহার আমাদেরকে করতে হবে। যেমন পাটের বস্তা, ব্যাগ, কাগজের ঠোঙা, তারপরে চা খাওয়ার ক্ষেত্রে মাটির ভাঁড়, এগুলোর সাধারণত ব্যবহার করতে হবে। আর জনসাধারণকে গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সচেতন করতে হবে, এগুলোর ক্ষতিকর প্রভাব কী জিনিস, এগুলো আমাদেরকে জানতে হবে। এবারে ইথাইল অ্যালকোহল বা ইথানলের ভৌত ধর্ম এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রথমে ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্ম। ইথাইল অ্যালকোহল একটি বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ। এই মিষ্টি গন্ধের জন্যই বিভিন্ন পারফিউম তৈরি করতে ইথাইল অ্যালকোহল ব্যবহৃত হয়। 2 নম্বর, এটি জলের চেয়ে হালকা এবং এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.78। ইথাইল অ্যালকোহল জলে অত্যন্ত দ্রাব্য। যে কোনো অনুপাতে ইথাইল অ্যালকোহল জলের সঙ্গে দ্রবীভূত হয়। এখানে একটি কোয়েশ্চেন যে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি জলে দ্রাব্য, অত্যাধিক দ্রাব্য। তাহলে উত্তর হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। এটি জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায়
এটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে, ফলে যে কোনো অনুপাতে জলের সঙ্গে মিশ্রিত হতে পারে। 4 নম্বর হচ্ছে ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি প্রায় 98.4 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করে এবং তাই এটি একটি উদ্বায়ী তরল এবং এর গলনাঙ্ক হচ্ছে -114 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ইথাইল অ্যালকোহলের প্রধান ব্যবহার। বিভিন্ন পানীয় মদ বা সুরা, যেটাকে আমরা মদ্য বলি, যেরকম বাজারে বিয়ার, হুইস্কি, র্যাম, এই যে বিভিন্ন রকম মদ প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে রজন বা রঞ্জন দ্রব্য, সুগন্ধি, কৃত্রিম রবার এবং বিভিন্ন বলদায়ক ঔষধ বা টনিক প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এছাড়া ইথার, এস্টার, ক্লোরোফর্ম, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো প্রস্তুতিতেও ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে রেকটিফাইড স্প্রিট রূপে জীবাণুনাশক হিসাবে। এই যে বর্তমানে কোভিড-19 বা করোনা ভাইরাসের দরুন আমরা স্যানিটাইজারের ব্যবহার বাড়িয়ে দিয়েছি। এই স্যানিটাইজার মূলতই হচ্ছে ইথাইল অ্যালকোহল, এগুলো জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়, তাহলে স্যানিটাইজার রূপেও ব্যবহার করা হয়। 5 নম্বর হচ্ছে পেট্রোলের সঙ্গে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে এবং চর্বি, রেজিন ইত্যাদি এসব জৈব পদার্থগুলো আছে, অনেক জৈব যৌগগুলোকে দ্রাবক রূপেও অ্যালকোহল ব্যবহার করা হয়। এবারে আমরা ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। একটি সাধারণ উষ্ণতায় ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে এটি যদি অল্টারনেটিভ কোয়েশ্চেন হিসাবে দেওয়া হয়, ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় একটি এ যৌগ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, তাহলে এ যৌগটি কি? তাহলে সেটি হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। এর আগে তোমরা সমবায়বতা পড়েছো যে গঠন ঘটিত সমবায়বতায় ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিত পার্থক্য কি? C2H5OH ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, এটি একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে পার্থক্য নিরূপণ করতে হবে। তাহলে এখানে ইথাইল অ্যালকোহল সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ডাইমিথাইল ইথার সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। এটাই হচ্ছে প্রধান পার্থক্য। 2 নম্বর হচ্ছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফাইরিক অ্যাসিডের বিক্রিয়া। এটি নিরুদন বিক্রিয়া বলা হয়, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জলাকর্ষী পদার্থ। ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জলকে শোষিত করে নেবে, এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হয় নিরুদন বিক্রিয়া। 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথাইল অ্যালকোহল এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে এক অণু জল গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষিত করে নেয় এবং ইথিলিন উৎপন্ন করে। এটি ইথিলিন উৎপাদনের পরীক্ষাগার প্রস্তুতি বা শিল্প প্রস্তুতি। এটি অথবা হিসাবে দেখানো হয়েছে যে ইথাইল অ্যালকোহল
এখানে L4 লিকুইড তরল পদার্থ গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথিলিন গ্যাস উৎপন্ন হবে এবং এই এক অণু জল গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত হয়ে যাবে। তাহলে ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্মে আমরা দুটো বিক্রিয়া দেখলাম। ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয় এবং 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে জল নিরোধিত হয় অর্থাৎ শোষিত হয় এবং ইথিলিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় আসে। এবারে আমরা অ্যাসিটিক অ্যাসিডের ভৌত ধর্ম এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের ভৌত ধর্ম। অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র ঝাঁঝালো ও টক গন্ধযুক্ত বর্ণহীন তরল। এটি অনুদ্বায়ী বা উদ্বায়ী নয়। 2 নম্বর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড জলে অত্যাধিক দ্রাব্য, এছাড়া অ্যালকোহল ও ইথারে যে কোনো অনুপাতে দ্রাব্য। অ্যাসিটিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 118 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাসিডিক অ্যাসিডকে যদি ধীরে ধীরে ঠান্ডা করা হয় তাহলে এটি 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে কঠিন চিনির মতো একটা কঠিন পদার্থে, সাদা রঙের পদার্থে পরিণত হয়। এটা ফুচকায় সাধারণত টক হিসাবে এই ভিনিগার প্রস্তুত করা হয়। এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটি কঠিন রূপ। 4 নম্বর হচ্ছে যে এটি একটি মৃদু একক্ষারীয় অ্যাসিড এবং এর দ্রবণ নীল লিটমাসকে লাল করে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এখানে একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়, এজন্য এটি হচ্ছে একক্ষারীয় এবং এটি অ্যাসিড ধর্ম হওয়ার জন্য নীল লিটমাসকে লাল করে। এবারে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। অ্যাসিটিক অ্যাসিড সাধারণত ভিনিগার প্রস্তুতিতে, এই অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8 বা 10% লঘু জলীয় দ্রবণকে বলা হয় এই ভিনিগার। এই ভিনিগার সাধারণত মাছ মাংস সংরক্ষণে এবং নানা রকম চাটনি আচার এগুলো তৈরি করতে ব্যবহৃত হয়। 2 নম্বর ব্যবহার হচ্ছে যে রসায়নাগারে দ্রাবক এবং বিজারক রূপে এর ব্যবহার আছে। 3 নম্বর অ্যাসিটন, কিটোন ও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড প্রস্তুত করতে এবং রঞ্জন শিল্পে অ্যাসিটিক অ্যাসিড যে হোয়াইট লেড নামে এক ধরনের রং তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন অ্যাসিটেট লবণ এবং ওষুধ প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবারে আমরা অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। CH3COOH এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়। এখানে CH3COO এর সঙ্গে সোডিয়াম যুক্ত হবে এবং OH
এবং হাইড্রোজেন এটি যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। তাহলে সোডিয়াম অ্যাসিটেট। বিভিন্ন অ্যাসিটেট লবণ তৈরি করতে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার আছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে। এখানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া বা কস্টিক সোডার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে এখানে একটি অ্যাসিটেট লবণ, সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন হয়। এবারে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH প্লাস বাইকার্বনেট লবণ সোডিয়াম বাইকার্বনেট, এর সঙ্গে বিক্রিয়া করে এখানে CH3COO এর সঙ্গে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করে। এখানে CO3 ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। এর আগে নমুনায় একটি কোয়েশ্চেন এসেছিল যে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে একটি গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসটির নাম কি? তাহলে সেই গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবারে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH প্লাস ইথাইল অ্যালকোহল হচ্ছে C2H5OH। এই ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে CH3COO এবং এর সঙ্গে এই ইথাইল মূলকটি C2H5 যুক্ত হবে এবং OH এবং হাইড্রোজেন এটি সব যুক্ত হয়ে আবার জল উৎপন্ন করে। এটি হচ্ছে ইথাইল অ্যাসিটেট এস্টার। এটা এস্টারিফিকেশন বিক্রিয়া বলা হয় যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়। এটি এক ধরনের এস্টার এবং এই বিক্রিয়াটিকে বলা হয় এস্টারিফিকেশন। তাহলে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে ইথাইল অ্যাসিটেট নামে এক ধরনের এস্টার এবং জল উৎপন্ন করে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা কি দেখলাম যে গাঢ় H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড এবং নির্জল অ্যালকোহল, এখানে জলবিহীন ইথাইল অ্যালকোহল মিশ্রণকে জল গাহে অর্থাৎ ওয়াটার বাথে উত্তপ্ত করলে ইথাইল অ্যাসিটেট নামে এক ধরনের এস্টার এবং জল উৎপন্ন হয়। বিক্রিয়াটি উভমুখী
এবং এই বিক্রিয়াটিকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে যে অ্যাসিটিক অ্যাসিডের এস্টারিফিকেশন বিক্রিয়াটি লেখো, তাহলে তোমাকে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের এই বিক্রিয়াটি দেখাতে হবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানলাম। এখানে একটি কোয়েশ্চেন যে অ্যাসিটিক অ্যাসিড তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যে বিক্রিয়া করে তা লিখো। এটি আমরা এর আগে দেখেছি যে অ্যাসিটিক অ্যাসিড তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে। এখানে আরেকটি কোয়েশ্চেন যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট এই দুটি যোগ করলে কি হবে? তাহলে এখানে আমরা সোডিয়াম বাইকার্বনেট আছে CH3COOH প্লাস NaHCO3, এটি সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। এখানে অথবা করে আরেকটি দেখানো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট লবণ না হয়ে যদি সোডিয়াম কার্বনেট যদি লবণ হয়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। আর 3 নম্বরে দেখানো হয়েছিল যে অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে ইথাইল অ্যাসিটেট নামে সমস্ত গন্ধযুক্ত একটি তরল পদার্থ উৎপন্ন হবে এবং তার সঙ্গে জল উৎপন্ন করে। এই বিক্রিয়াটিকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। এবারে মিথানলের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে আমরা আলোচনা করব যে মিথানল পান করলে কি ক্ষতি হবে। মিথানল খুবই বিষাক্ত। পানীয় হিসাবে মিথানলকে ব্যবহার করা যায় না, কারণ এটি অত্যন্ত বিষাক্ত। মানুষের দেহে যদি প্রবেশ করে তাহলে এটি এক ধরনের বিষাক্ত টক্সিক বা বিষ। ফর্মিক অ্যাসিড এটি জারিত হয়ে ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে। আর মিথানল যদি পান করা হয় তাহলে এর সাইড ইফেক্ট স্বরূপ অন্ধত্ব, চোখে দেখতে পাবে না, অথবা উন্মাদ, পাগল হয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই এটি বিষাক্ত হওয়ার জন্য এটিকে পান করা হয় না। আর মিথানল এটি সহজ দাহ্য, এটি সহজে জ্বলে যায় বায়ুতে অক্সিজেনের সঙ্গে দহনে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। এবারে আমরা ইথানলের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে আলোচনা করব। ইথাইল অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব। তাহলে ইথাইল অ্যালকোহল একমাত্র পানীয় মদ্য বা এটিকে মদ হিসাবে ব্যবহার করা হয়। এই মদ যদি বেশি পরিমাণে পান করা হয় তাহলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। ডাক্তারি মতে এটি বিষাক্ত নয়, কিন্তু বেশি করে পান করতে গেলে এটি জ্ঞান হারিয়ে যায়। তো ইথাইল অ্যালকোহল যদি অধিক মাত্রায় পান করে তাহলে জ্ঞান হারাতে পারে এবং এর প্রতিবর্ত ক্রিয়া ধীর গতি সম্পন্ন হয়ে পড়ে।
ইথাইল অ্যালকোহল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে নেশাগ্রস্ত করে তোলে, ফলে মানুষ নড়ে বড়ে দাঁড়াতে পারে না এবং তার হিতাহিত জ্ঞানও থাকে না। এছাড়া লিভার ও বৃক্কে নানা রকম জটিল ক্রিয়ার সৃষ্টি করে। এখানে সিরোসিস অফ লিভার এক ধরনের এই ইথাইল অ্যালকোহল লিভারের ভিতরে বিভিন্ন এনজাইমের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে সিরোসিস অফ লিভার রোগ সৃষ্টি করে, ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং এটি বেশি পরিমাণে যদি পান করা হয় তাহলে কিডনি যে বৃক্ক আছে তার উপরে মারাত্মক প্রভাব পড়ে, এমনকি কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তো যারা বেশি বেশি করে মদ্যপান করে তারা বিকারগ্রস্ত বা নেশাগ্রস্ত হয়ে যায় এবং দীর্ঘদিন মদ পান করার ফলে এদের যকৃৎ, কলিজা বা লিভার নষ্ট হয় এবং এদের কিডনি বা বৃক্কও ক্ষতিগ্রস্ত হয়। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কাকে বলে এবং এর ব্যবহার কি? তো 95.6% ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং তার সঙ্গে 4.4% জল, এই দুটির মিশ্রণকেই বলা হয় রেকটিফাইড স্পিরিট। এটি জীবাণুনাশক হিসাবে সাধারণত কোথাও পড়ে কেটে গেলে কিংবা ইঞ্জেকশন করার আগে যে আমরা তুলো দিয়ে লাগাই স্প্রিটটা, সেই স্প্রিটটাই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটি বর্তমানে স্যানিটাইজার হিসাবে ব্যবহার করা হয়। প্রায় স্যানিটাইজারের 90%ই রেকটিফাইড স্পিরিট আছে এবং এটি আবার অনেকে যেহেতু অ্যালকোহল মদ্যপান হিসাবে ব্যবহার করে, মদ হিসাবে, তাই এটিকে যেন মদ হিসাবে ব্যবহার করতে না পারে তার জন্য রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 10% মিথানল বা মিথাইল অ্যালকোহল, কিন্তু এটি একটি বিষাক্ত পদার্থ, এবং এর সঙ্গে সামান্য পিরিডিন, পেট্রোলিয়ামজাত দ্রব্য ন্যাপথা এবং রবারের নির্যাস কাউকোসিন এইগুলো মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণকে বলা হয় মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। তাহলে কি দেখলাম যে রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য, এটি যেন কেউ পান করতে না পারে, খেতে না পারে, তার জন্য এর সঙ্গে 10% মিথানল এবং সামান্য পিরিডিন, ন্যাপথা এবং রবারের নির্যাস কাউকোসিন এগুলো মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণটিকে বলা হচ্ছে ডিনেচার্ড বা মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিট সাধারণত ব্যবহার হচ্ছে যে বার্নিশ করার কাজে উত্তম দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু এখানে রজন, গালা এগুলো মেথিলেটেড স্পিরিটে দ্রবীভূত হয়ে যায়, এই জন্য এটিকে রং শিল্পে বা বার্নিশের কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর ব্যবহার হচ্ছে বিভিন্ন শিল্পের দ্রাবক হিসাবে এবং স্টোভ বা স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে, পেট্রোলের বিকল্প হিসাবে এর ব্যবহার আছে। পাওয়ার অ্যালকোহল কি বা কাকে বলে? পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহল এবং কিছু পরিমাণ ইথার ও বেনজিন মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হয়, যা গাড়ির ইঞ্জিনের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল।
আর রেকটিফাইড স্পিরিট কি? তাহলে 95.6 ওজন হিসাবে বা ওজন অনুপাতে 95.6% ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এগুলো পরীক্ষায় সাধারণত 1 নম্বরের জন্য থাকবে। এবারে আলোচনা করব যে ভিনিগার কি বা ভিনিগার কাকে বলে। ভিনিগার কি এবং এর ব্যবহার লিখো। তাহলে ভিনিগার হচ্ছে 4 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকেই বলা হয় ভিনিগার। অর্থাৎ 100 ml যদি অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ হয় তাহলে 4 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড থাকবে, বাকিটা জল থাকবে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে ভিনিগারে কোন অ্যাসিড আছে, তাহলে উত্তর হলো অ্যাসিটিক অ্যাসিড। বা ভিনিগারের মূল উপাদান কি? তো ভিনিগারের মূল উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ভিনিগারের সংকেত, যেটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এর ব্যবহার, ভিনিগার নানা রকম আচার, চাটনি তৈরি করতে এবং বিভিন্ন রকম খাবার তৈরি করতে ব্যবহার করা হয়। 2 নম্বর, মাছ মাংস পচনের হাত থেকে রক্ষা করতে অর্থাৎ সংরক্ষণে ব্যবহার করা হয়। আর পরীক্ষাগারে বিজারক রূপে এবং হোয়াইট লেড নামক রং প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে আমি উল্লেখ করছি যে সকল জৈব নমুনাগুলো সংরক্ষণে অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো জীবজ নমুনাগুলো, এগুলো সাধারণত পোকামাকড়, কৃমি, এগুলো সাধারণত অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল দিয়ে সংরক্ষণ করা হয়। প্রিয় ছাত্রছাত্রী, এখান থেকেই আজকে এই যে জৈব রসায়ন অধ্যায়টি কমপ্লিট হয়ে গেল, বিশেষ হলো। এবং এর সাথে সাথে তোমরা এই অধ্যায়ে বিগত 10 থেকে 15 বছরে মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসছে এগুলো দেখবে এবং তোমাদের যে টেক্সট বই লাগানো আছে তার অধ্যায়ের শেষে যে অনুশীলনীগুলো আছে এবং প্রত্যেকের কাছে একটি করে রেফারেন্স বই আছে, সেই সহায়ক বা রেফারেন্স বইটির প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা দেখবে এবং বিগত পর্ষদের যেসব টেস্ট পেপার বেরিয়েছে এই সকল টেস্ট পেপারগুলো থেকে কী ধরনের কোয়েশ্চেনগুলো এসছে এগুলো দেখলে তবেই এই পদার্থবিজ্ঞানে তোমাদের একটু ভালো রেজাল্ট হবে, না হলে কিন্তু সম্ভব নয়। যাই হোক, এখান থেকে আমি আজকে এই অধ্যায়টি শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহর কাছে কামনা করি। খুদা হাফিজ।